আমার আজকের টপিক হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ইনফ্লামেটরি বাউল ডিজিজ। এটা হচ্ছে আমার বিষয়বস্তু, যেটা মেইন ইনফ্লামেটরি বাউল ডিজিজ যেটা বলি, প্রদাহজনক অন্ত্রের রোগ, যেটার ব্যাপারে আমরা মেইনলি কথা বলতে চাইছি। এই প্রদাহজনিক অন্ত্রের রোগ, এটা মেইন সংজ্ঞা বা মহামারী বিদ্যা হচ্ছে প্রদাহজনিক অন্ত্রের রোগ হলো পরিপাকতন্ত্রের দীর্ঘস্থায়ী, পরিপাকতন্ত্রের দীর্ঘস্থায়ী মিনস ক্রনিক রিল্যাপসিং ইমিউন ইনফ্লামেশন অ্যান্ড রোগ প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কিত, দ্যাট ইজ ইনফ্লামেটরি ডিসঅর্ডারস অফ দ্য জিআইটি। যেটা হচ্ছে দুটি ভাগ আছে, একটি হচ্ছে আলসারেটিভ কোলাইটিস এবং ক্রনস রোগ। এটা ইনফ্লামেটরি বাউল ডিজিজ বা প্রদাহজনিক অন্ত্রের রোগের দুটি ভাগ এটাই। আর এটা মোস্টলি যেটা মধ্যে দেখা যায় ওটা হচ্ছে সর্বোচ্চ মানে সর্বোচ্চ যেটা দেখা যায় হচ্ছে 15 থেকে 30 বয়সের লোকেদের মধ্যে দেখা যায়। স্পেশালি পশ্চিম দিকের দেশগুলোতে এই রোগটি বেশি দেখা যায়, কারণ ওদের ডায়েটে বেশি চর্বি চর্বি বেশি ডায়েট বেশি থাকে ওদের মধ্যে। আর ভারতের আপাতত এটার প্রকোপটা বেশি বাড়ছে, বাট আপাতত অব্দি দেখা যায়নি এটার প্রকোপটা। আর নারী ও পুরুষদের মাঝে মানে কোনো ডিফারেন্স নেই, লাইক দুজনকে ইকুয়ালি এফেক্ট করছে, মানে সমানভাবে এদেরকে এফেক্ট করছে এই রোগটি। আর এশিয়ায় আপাতত হচ্ছে আলসারেটিভ কোলাইটিস এর বেশি প্রভাব আছে আমাদের ক্রনস ডিজিজ থেকে বা ক্রনস রোগের থেকে। এখন কারণ তত্ত্বতে যাই, তাহলে এটা হচ্ছে আমাদের ইটিওলজি। এই ইটিওলজি হচ্ছে আমাদের দুটো কারণের জন্য হয়। একটি হচ্ছে আমাদের জেনেটিক কারণ সমূহ বা পরিবেশের কারণ সমূহ। এখন যখন জেনেটিক কারণ সমূহতে আমরা যখন আসি, সেটা হচ্ছে আমাদের দুটি জিন, যেমন NOD2 বা CARD15 এর জিনের জন্য ক্রনস রোগের সম্ভাবনাটা বেশি হচ্ছে। আর কি কি হচ্ছে, আমাদের হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন, এইটার জন্য ক্রনস রোগের সংযোগটা বেশি হচ্ছে। আর পারিবারিক একত্রীকরণ, ফ্যামিলি ক্লাস্টারিং যেটা আছে, তার তার জন্য সম্ভাবনাটা বেশি হচ্ছে। আর বহুবিধ জিনের কারণে সংবেদনশীলতা, দ্যাট ইজ পলিজেনিক সাসেপ্টিবিলিটি যেটাকে আমরা বলি, তার জন্য এটার কারণ এই রোগটি হওয়ার কারণটি বেশি হয়ে যাচ্ছে। নেক্সট, তারপর হচ্ছে পরিবেশের যে কারণ সমূহ আছে, আমাদের মেইন ধূম্রপান। এই ধূম্রপানের জন্য হচ্ছে ক্রনস রোগের ক্রনস রোগের ঝুঁকিটা বেড়ে বেড়ে যায়। লাইক ক্রনস রোগ হওয়ার সম্ভাবনা বেশি বেশি আছে। আর যেমন আগে বলেছিলাম, পশ্চিমোত্ত দেশে বা পশ্চিমোত্ত খাবারের প্রয়োজন, যেটার মধ্যে চর্বি জিনিস বেশি থাকে আর আঁশযুক্ত দ্যাট ইজ ফাইবার জিনিসগুলো কম থাকে, তাদের জন্য এই রোগটি হওয়ার সম্ভব বেশি। আর অ্যান্টিবায়োটিকের প্রয়োজন আজকাল যেমন খুবই বেশি হচ্ছে, আর ভারতে খুবই বেশি হচ্ছে, তার জন্য এটা একটা মূল্য কারণ, যেটার জন্য হচ্ছে এই প্রদাহজনিক রোগটি বেশি হয়ে যাচ্ছে। আর তারপর হচ্ছে অ্যাপেন্ডেক্টমি প্রসিডিয়ার যাদের মধ্যে করা হয়েছে, তাদের মধ্যে আলসারেটিভ কোলাইটিসটা হওয়ার চান্স একটু কমে যায়, কারণ অ্যাপেন্ডিক্স রিমুভালের জন্য ওই ফ্যাট অ্যাবজর্পশন বা ওই চর্বি অ্যাবজর্পশনটা কমে যায় একটু। ওই একটা রিজন আছে, তার জন্য হচ্ছে অ্যাপেন্ডেক্টমির জন্য আলসারেটিভ কোলাইটিসের সম্ভাবনাটি কমে যায়। নেক্সট, এটার মেইন প্রধানজনক অন্ত্রের রোগের রোগজনক, দ্যাট ইজ প্যাথোজেনেসিস, যেটা আমি বলতে চাইছি। এটা প্যাথোজেনিস হচ্ছে মোস্টলি, আমি আগে দুটো কারণ বলছি, যেটা বাহিক উদ্দীপিক বা আপনার জেনেটিক ফ্যাক্টরস যেটা বলা হয়, তার জন্য হচ্ছে কি হচ্ছে প্রতিবন্ধকতার ক্ষতি, দ্যাট ইজ দ্য মেইন মিউকোসাল ব্যারিয়ার ইজ গেটিং ড্যামেজ। তার জন্য হচ্ছে জীবাণুর স্থানান্তর, দ্যাট ইজ যে মাইক্রোবিয়াল ফ্লোরা আছে সেটা ট্রান্সলোকেশন, সেটা জায়গাটি বদলে যাচ্ছে। তার জন্য হচ্ছে আমার ইমিউন রেসপন্স জেনারেট হচ্ছে, যেটা হচ্ছে সহজাত ও অভিযোজিত অনাক্রমণতার, দ্যাট ইজ বোথ ইনিট অ্যান্ড অ্যাক্টিভ অ্যাডাপটিভ ইমিউনিটি অ্যাক্টিভেশন হচ্ছে। তার জন্য সাইটোকাইন বহিত প্রদাহ, দ্যাট ইজ সাইটোকাইন মিডিয়েটেড ইনফ্লামেশন। তার জন্য আমি পাচ্ছি হচ্ছে আমার আলসারেশন বা ক্ষত সৃষ্টি যেটাকে বলা হয়, বা ফাইব্রোসিস। পরে নেক্সট হচ্ছে মাইক্রোবিয়াল আর রোগ প্রতিবাদের জন্য যা অসম্ভাবিকতা বা abnormalities, যেটা হচ্ছে প্রথম কথা ডিসবায়োসিস, যেটা আমি বলতে চাইছি প্রতিরক্ষামূলক বা প্রতিরক্ষামূলক প্রোটেক্টিভ ফ্লোরা, মাইক্রোবিয়াল ব্লাড ফ্লোরা, তার সংখ্যাটি কমে যাচ্ছে। আর প্রদাহ সৃষ্টিকারী প্রজাতির বৃদ্ধি হয়ে যাচ্ছে, দ্যাট ইজ ইনফ্লামেটরি স্পিসিসের সংখ্যাটি বেশি হয়ে যাচ্ছে। এটা মেন কারণ ক্রনসে হচ্ছে TH1 বা TH7 এর রেসপন্সের জন্য ক্রনসে বেশি হচ্ছে, এবং আলসারেটিভ কোলাইটিসের TH2 এর জন্য এটা বেশি হচ্ছে। তারপর হচ্ছে এইটার মিডিয়েটর করছে হচ্ছে TNF আলফা, দ্যাট ইজ টিউমার নেক্রোসিস আলফা, এবং ইন্টারলিউকিন 12। যেমন এই চিত্রতে আছে আমার গাট ফ্লোরা ডাইভার্সিটি রিচনেস, এইসবের সংখ্যাটি কমে যাচ্ছে। আর তার জন্য আমার মিউকোজাল ড্যামেজ আর এপিথেলিয়াল রেস্টিটিউশন যেগুলো বলা হচ্ছে, সেইগুলোর
জন্য আমার এই রোগটি হওয়ার সম্ভাবনাটি বেশি হচ্ছে। এরপরে এক একটি রোগটিকে দেখা হয়। That is, প্রথম হচ্ছে আলসারেটিভ কোলাইটিস। এটার সংখ্যা যখন বলতে চাই, এটা হচ্ছে বৃহদঙ্করের দীর্ঘস্থায়ী শ্রমিক প্রদাহ। দ্যাট ইজ, এটা হচ্ছে ক্রোলনের ক্রনিক মিউকোসাল লেয়ার, শুধু ইনফ্লামেশন আছে এটাতে। দ্যাট ইজ, যেমন আমাদের জিআইটি তে 4টে লেয়ার আছে, মিউকোসা, সাবমিউকোসা, মাস্কুলারিস অ্যান্ড সিরোসা। আমাদের শুধু মিউকোসাল লেয়ার অবধি এটার অ্যাটাকটি আছে। কোথা থেকে শুরু হচ্ছে? মল দ্বার থেকে শুরু হয়ে অবিচ্ছিন্ন ভাবে ওপরের দিকে অবধি ছড়িয়ে যায়। দ্যাট ইজ, ইট স্টার্টস ফ্রম দ্য রেক্টাম অ্যান্ড এক্সটেন্ডস টিল দ্য ওভার হোল অফ দি কোলন। এখন এটাতে প্যাথোলজিতে আসছি। স্টুল প্যাথোলজি, দ্যাট ইজ হচ্ছে বিস্তৃত এরিথেমা, ডিফিউজ এরিথেমা যেটা আমরা বলি, বা ফ্রাইবিলিটি অ্যান্ড সিউডোপলি ফর্মেশন হয়। আর মাইক্রোস্কোপিক্যাল ইমেজ যখন দেখি, আমরা ক্রিপ্টাইটিস দেখতে পারি, ক্রিপ্ট অ্যাক্সেস দেখতে পারি, আর শুধুমাত্র আর মিউকোসাল ইনফ্লামেশনও আমরা দেখতে পারি এটার মধ্যে। তারপর হচ্ছে আমার এই ক্লিনিক্যাল বৈশিষ্ট্য সমূহ, দ্যাট ইজ ফিচার্স যখন বলি, সবচেয়ে মূল্য যেটা হচ্ছে আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল লক্ষণ সমূহ। এইসবই হচ্ছে প্রধান বৈশিষ্ট্য। প্রথম হচ্ছে ডায়রিয়া। এখন এই ডায়রিয়ায় যখন বলি, এটা হচ্ছে ক্রনিক হতে পারে, দ্যাট ইজ দীর্ঘস্থায়ী, দ্যাট ইজ থামেই না, মানে অনেক দিন ধরে আছে, বা রক্ত মিশিয়ে ডায়রিয়া, বা হচ্ছে আপনার মিউকাস ডায়রিয়া, লাইক মিউকাস এর সরি মিউকাস রিলিজে বেশি হতে পারে। তারপরে হচ্ছে আপনার মলদ্বারের লক্ষণ সমূহ, দ্যাট ইজ রেকটাল সিমটমস যেটা বলি, যেটা হচ্ছে কোঁত দেওয়া বা টেনেসমাস, যেটা হচ্ছে ইনএবিলিটি টু টু গো পাস অফ ইউরিন অর ইনফিল্ট্রেট আউট। তারপর হচ্ছে মল ত্যাগের তীব্র তাগিদ, দ্যাট ইজ কি বলবো, মানে আর্জেন্সি অফ দ্য স্টুলস ইজ মাচ মোর। অ্যান্ড অল্প পরিমাণে ঘন ঘন মলভাগ, দ্যাট ইজ স্মল ভলিউম স্টুলস, দ্যাট বারবার পায়খানাটি যাওয়া, কিন্তু কম 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 যাওয়াটি। তারপর হচ্ছে পেটে ব্যথা, পেটে ব্যথা বেশি বেশি হতে হতে যাচ্ছে, স্পেশালি হচ্ছে তল পেটে ব্যথা, লোয়ার অ্যাবডোমেন পেন যেটা বলা হয়। তারপরে হচ্ছে আমার বাউল হ্যাবিচুয়েশনস বা মল ত্যাগের অবসর পরিবর্তন, মল ত্যাগের ফ্রিকোয়েন্সিটি বেশি হয়ে যাচ্ছে, বা গুরুত্বের রোগের রাতে মানে রাতের দিকে পায়খানাটি বেশি হচ্ছে, এটা একটি কারণ হতে পারে। এখন যখন সিস্টেমিক লক্ষণ হতে যাই, তখন নর্মাল যখন রিজনস দেখি সেগুলোও আছে, যেমন জ্বর, বা ক্লান্তি হওয়া, বা ওজন কমে যাওয়া, বা ক্ষুধার মন্দ হওয়া, বা যে কোনো, বা জলের মাত্রাটি কমে যাওয়া, বা রক্তের মাত্রাটি কমে যাওয়া, এই সব লোক আলসারেটিভ কোলাইটিসের কারণ হতে পারে। এইটি হচ্ছে এই হিস্টোপ্যাথোলজি ইমেজে, যেমন আমি বলতে পারছিলাম যে আমার শুধু এখানে মিউকোসাল লেয়ারটাই এটা শুধু আমার ইনভেড করছে, বাকি দুটো লেয়ারকে কোনো ডিস্টারবেন্স করছে না। এরপর আলসারেটিভ কোলাইটিস এর কমপ্লিকেশন বা জটিলতা যেটা আমি বলতে চাইছি, প্রথম হচ্ছে টক্সিক মেগাকোলন। টক্সিক মেগাকোলন হচ্ছে কারণ হচ্ছে আমার পেটে ব্যথা, বা পেটে ফোলা, মানে আলসারেটিভ কোলাইটিস এর যেটা হয় সেটা হচ্ছে প্যাথোজেনেসিস জন্য কোলনের সাইজটি বেশি হয়ে যায়। তার জন্য হচ্ছে আমরা যখন এক্সরেতে দেখি, বেরিয়াম এক্সরে যেটা মোস্টলি ট্রিটমেন্ট করা হয়, সেটাতে আমার লেড পাইপ অ্যাপিয়ারেন্স আই ক্যান সি হিয়ার। তার জন্য দ্যাট ইজ ফর দ্য টক্সিক মেগাকোলন। তারপরে আরো কারণ বলতে গেলে ব্যাপক রক্তক্ষরণ, দ্যাট ইজ ম্যাসিভ হেমারেজ, ছিদ্র হওয়া, দ্যাট ইজ কজিং পারফোরেশন, আর তীব্র পেটে ব্যথা, পেরিটোনাইটিস, এবং কোলোরেক্টাল ক্যান্সার, বা দীর্ঘস্থায়ী অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার জন্য, আর আপনার ওজনটা কমে যাওয়ার জন্য, এটার জন্য এই রোগটি হওয়ার সম্ভাবনাটা বেশি আছে। এবং এখন তদন্ত এবং চিকিৎসাকে গেলে মোস্ট কমন হচ্ছে আমরা সবসময় কোলোনোস্কোপি দিয়ে এটাকে মনিটর করি। আর ফিকাল প্রোটেক্টিন বলে একটা জিনিস যখনই রেস থাকে, তখনই এই রোগটি হওয়ার সম্ভাবনা বেশি আছে। আর পি আনকার পজিটিভিটি বা ইতিবাচকতার পরীক্ষা করার সময় পি আনকার যদি বেশি থাকে বা পজিটিভ থাকে, তার জন্য তার ইনভেস্টিগেশনে তার জন্য হেল্প পায়। নেক্সট, এখন ট্রিটমেন্ট আসি। বেসিক ওরাল প্লাস বা মৌখিক বা মলদ্বারের দিয়ে যেটা দেওয়া হয়, সেটা 5 ASA দেওয়া হয়। আর প্রকটাইটিসের জন্য হচ্ছে আমরা মেসালামিন দিই, আর বুডেসোনাইড দিই। তাছাড়া হচ্ছে মেইনটেনেন্স যেটা করা হয়, দ্যাট ইজ রক্ষণাকরণটা, সেটা হচ্ছে মোস্টলি আমরা অ্যাজোথিওপ্রিন, দ্যাট ইজ ওটা হচ্ছে স্টিরয়েড স্প্যারিং ড্রাগ, সেটা দিয়ে করা হয়। এরপরে আমরা যাই ক্রন রোগে। ক্রন রোগে হচ্ছে
মেন হচ্ছে এটা একটি দীর্ঘস্থায়ী ট্রান্সমিউরাল প্রদাহজনিত, দ্যাট ইজ ক্রনিক ট্রান্সমিউরাল ইনফ্লামেটরি ডিজিজ, যেটা বলতে চাইছে কি ইট ডিসরাপ্টস অল দি লেয়ার্স অফ দি জিআইটি, যেটাতে এখানে হচ্ছে আমি ফিকাল ক্যালপ্রোটিটেন লেভেলস দেখবো, সরি, যেটা হচ্ছে এনি পার্ট অফ দ্য জিআই, দ্যাট ইজ মুখ থেকে মলদ্বারের মধ্যে মধ্যে যেখানে খুশি এটা এফেক্ট করতে পারে। মেইন ফিচারটা হচ্ছে স্কিপ লিশন, দ্যাট ইজ স্কিপ ক্ষেত ও গ্রানুলোমা। এটা যখন আমি প্যাথোলজি দেখতে চাইছি, প্রথম কথা হচ্ছে পাথরের মতন অসম্পৃষ্ট, দ্যাট ইজ কবল স্টোন অ্যাপিয়ারেন্স যেটা বলা হয় এটাকে, আর গভীর ফাটিল, সরি ফাটিল, ফাটল, ফাটল মানে হচ্ছে এটা ডিপ ফিশার্স, আর চর্বি ছড়িয়ে পড়া, দ্যাট ইজ হচ্ছে ক্রিপিং ফ্যাট যেটাকে আমরা বলি, আর সংকীর্ণতা যেটা স্ট্রিকচার্স। এটা মাইক্রোস্কোপিক্যাল ইমেজ যখন বলি, দ্যাট ইজ হচ্ছে আমার ট্রান্সমিউরাল ইনফ্লামেশন বা ট্রান্সমিউরাল প্রদাহ। আর কেসিয়েশন বিহীন গ্রানুলোমা, দ্যাট ইজ উইদাউট নো কেসিয়েশনস। ফর এক্সাম্পল আমরা টিউবারকুলোসিস কেসিয়েশন দেখি, বাট এখানে আমরা কেসিয়েশন দেখতে পাই না। আর লিম্ফয়েড সমৃষ্ট, দ্যাট ইজ লিম্ফয়েড অ্যাগ্রিগেশন, সেই ডিজিজের হিস্টোপ্যাথোলজি আমরা দেখতে পারি। এটার যখন ফিচার্স বা বৈশিষ্ট্য সমূহতে আমরা আসি, মেইন জিনিস হচ্ছে রক্তহীন ডায়রিয়া, দ্যাট দীর্ঘস্থায়ী রক্তহীন ডায়রিয়া, ক্রনিক ব্লাডি ডায়রিয়া যেটা আমরা বলি। আর রাইট লোয়ার কোয়াড্রেন্ট পেন, দ্যাট ইজ পেটের ডান দিকে নিচের অংশটি অনেক বেশি ব্যথা করে। আর মুচকানো ধরনের তীব্র তীব্র ব্যথা, লাইক পেশেন্ট সবসময় বলে এটা মুচকে গেছে, বা ঘোরানো টাইপের পেন যেটা আমরা বলি। আর জ্বর আছে নিশ্চয়ই, আর মলদ্বারের ফাটল এখানেও আছে। আর পেরিয়ানাল অ্যাবসেস যেটা বলি আমরা, মলদ্বারের চারপাশে ফোড়াও আছে। নেক্সট, এই রোগে মোস্টলি আমরা দুটো জিনিস দেখতে পারি, একটা হচ্ছে ফিস্টুলা এবং স্ট্রিকচার বলি। ফিস্টুলা হচ্ছে তিন রকমের ফিস্টুলা এটাতে দেখতে পারি, একটা হচ্ছে এন্টারো এন্টেরিক, এন্টেরোকিউটেনিয়াস এবং এন্টেরোভেসাইকাল। এই এন্টেরোভেসাইকেলের জন্য হচ্ছে আমরা বারবার মৃত্তিকানালীর সংক্রমণ, দ্যাট ইজ রেকারেন্ট ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন নিতে পারি। আর মোস্ট কমন, দ্যাট ইজ সবচেয়ে সাধারণ ভাবে আমরা এন্টেরোভেসাইকেল ফিস্টুলায় আমরা এই রোগের সঙ্গে সংযোগ করতে পারি। তাছাড়া হচ্ছে স্ট্রিকচার। স্ট্রিকচার বলতে গেলে প্রদাহজনিত তিন রকমের আছে, প্রদাহজনিত, ফাইব্রোটিক, এবং এই দুটো মিলিয়ে স্ট্রিকচার্স। তারপর আরো যেমন ফিচার্স যেটা আছে সেটা হচ্ছে গভীর আলসার, দ্যাট ইজ ডিপ আলসারেশনস। তার হচ্ছে ম্যাল অবজর্পশন ফিচার্স, দ্যাট ইজ বিশেষ করে ক্ষুদান্ত অক্রান্ত হলে, দ্যাট ইজ স্মল বাবল ইনভলভমেন্ট যেটা আছে। আয়নের ক্ষতির জন্য যে রক্ত কমিটা হচ্ছে বা অ্যানিমিয়া হচ্ছে সেটার জন্য হতে পারে। ভিটামিন বি 12 এর কমির জন্য অ্যানিমিয়া যেন হচ্ছে সেটার জন্য হতে পারে। তারপর হচ্ছে ফোলেটের অভাবের জন্য এই রোগটি হওয়ার সম্ভাবনা বেশি আছে। আর যেটা ভিটামিন আছে ADE K, যেটা চর্বির সঙ্গে, যেটা চর্বি সলিবল, যেটা ফ্যাট সলিবল ভিটামিনস আছে, সেইটার সঙ্গে এটার সম্ভাবনা বেশি আছে। আর স্টিয়াটোরিয়া, দ্যাট ইজ পিত্ত লবণের, দ্যাট ইজ বাইল সল্টের ম্যাল অবজর্পশনের জন্য এই রোগটি হতে পারে। এটা জাস্ট দ্য ফিচার্স। আর এটা হিস্টোপ্যাথোলজি যেটা আমি বলতে চাইছিলাম, ট্রান্সমিউরাল, দ্যাট ইজ ইট অ্যাফেক্টস অল দি লেয়ার্স অফ দি জিআইটি, জিআই ট্র্যাক্ট। এখন এটার যখন কমপ্লিকেশন আমি যখন যাই, প্রথম হচ্ছে পুষ্টিজনিত জটিলতা। পুষ্টিজনিত জটিলতা যখন বলি তখন প্রোটিন ক্যালোরি অপুষ্টি হচ্ছে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স বা ইলেকট্রোলাইট সমস্যার জন্য, বা পেরিফেরাল আর্থ্রাইটিস, অ্যাঙ্কোলজিং স্পন্ডিলাইটিস, এইসব হচ্ছে আমার নিউট্রিশনাল বা পুষ্টিজনিত জটিলতাতে আমার সঙ্গে চলে আসে। আর মেন যখন যখন সবথেকে মুখ্যতে আসি, তাহলে সেটা হচ্ছে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল জটিলতা। এটা সবথেকে প্রথম জিনিস হচ্ছে চর্বিযুক্ত যকৃত, যেটা হচ্ছে আমার ফ্যাটি লিভার, বা মুখে আশপাশ আলসার যেটা আমরা বলি আর্থাস আলসার, সরি আর্থাস আলসার। তারপর হচ্ছে আমার প্রাইমারি স্ক্লেরোসিং কোলাঞ্জাইটিস, কোরিলিথিয়াসিস অ্যান্ড কোলাঞ্জিওকার্সিনোমা। এখন বৃক্কীয় বা রিনাল কমপ্লিকেশন যখন দেখতে চাই, প্রথমে হচ্ছে আমার ক্যালসিয়াম অক্সালেটের পাথর পাওয়া যায় আমার কিডনির মধ্যে। তার জন্য হচ্ছে আমার অক্সালেট, এটা কারণ হচ্ছে অক্সালেট অ্যাবজর্পশনের বেশির জন্য, আর হাইড্রোনেফ্রোসিস হয় এটার জন্য। তারপরে থ্রম্বো এম্বলিক যখন জটিলতা যখন চলে আসি, প্রথম কথা হচ্ছে ডিপ ভেনাস থ্রম্বোসিস বা ডিবিটি যেটা আমরা বলি, এটা মোস্ট কমনলি বা সাধারণে দেখা যায় এটা। তারপরে পালমোনারি এম্বলিজম, আর সক্রিয় রোগে রক্ত জমাটি বাঁধার প্রবণতা বৃদ্ধি পাওয়া যাচ্ছে, দ্যাট ইজ হাইপার কোয়াগুলেটেবল স্টেটটি এখানে সবসময় দেখা যায়। আর অন্যান্য কমপ্লিকেশন যেটা চোখের মধ্যে যাওয়া, মানে চোখের রিলেটেড দেখা যায়, সেটা হচ্ছে ইউভিআইটিস অ্যান্ড এপিস্ফিয়ারাইটিস। এটা যখন আমি ইনভেস্টিগেশন বলি, সবথেকে বেসিক ইনভেস্টিগেশন সবগুলো তো করি, রক্ত পরীক্ষা, সিবিসি, ইএসআর, সিআরপি, এলএফটি এবং ইলেকট্রোলাইটের সংখ্যাটি দেখার জন্য দেখা যায়। এবং মল পরীক্ষা করা উচিত। মল পরীক্ষা হচ্ছে আমার রেগুলারলি বা রুটিন যেটা করা হচ্ছে, যেটা ফিকাল ক্যালপ্রোটেকটিন বৃদ্ধি, যেটা ফিকাল ক্যালপ্রোটেকটিনের মাত্রাটি কমে যায়। আর টেস্ট যেমন করা হয় সেটা মেইনলি হচ্ছে এন্ডোস্কোপি, ইলিওস্কোপি,
আমার কলোনোস্কপি, এইটার মধ্যে যেটা দেওয়া যায়, আগে বলেছিলাম স্কিপ লিশন, গভীর আলসার, এইসব হচ্ছে আমার টেস্টে দেওয়া, এই স্ক্যানসে দেখা যায়। আর বাকি হচ্ছে আমার ইমেজিং, দ্যাট ইজ এমআরআই বা সিটি তে আমি আমার ফিস্টুলা এবং স্ট্রাকচারও দেখতে পারি। ওটাই হচ্ছে এইটা দিয়ে আমরা এই রোগটি ডায়াগনোস করতে পারি কি এটা ক্রনস আছে। এখন এটা চিকিৎসা যখন দেখতে চাই, তখন হচ্ছে মোস্টলি হচ্ছে ইলিওসিক্যাল ক্রনস রোগের জন্য মোস্টলি আমরা বুডোসিনাইড দিই। আর কোনো সাড়া না পেলে তখন আমরা ওরাল কর্টিকোস্টেরয়েডস দিই, দ্যাট ইজ মুখ দিয়ে আমরা কর্টিকোস্টেরয়েডস ইনভলভ করি। না হলে আমরা পুষ্টিগত চিকিৎসা দিই। আর আমরা পেশেন্টকে সুযোগ দিই কি আপনি ধূম্রপান ছেড়ে দিন, যেমন আমি আগে বলেছিলাম ধূম্রপান থাকলেই ক্রনসের হওয়া বেশি, ক্রনস রোগের হওয়ার সুযোগটি বহুতই বেশি আছে। এখন যখন ইমিউনোসাপ্রেসিভ থেরাপি যখন আসি, আজিথিওপ্রেন যেটা আমি ওইখানে আলসারেটিভ কোলাইটিসে দেওয়া হয়েছিল 6 MP এবং মিথোস্ট্রেক্সেট। আর অস্ত্রোপচার দ্যাট ইজ সার্জিক্যাল ট্রিটমেন্ট যখন বলি, তখন আমি প্রথম কথা বলবো স্ট্রাকচার প্লাস্টি, সেগমেন্টাল ডিসেকশন, বা আমার অ্যাবসেস ড্রেনেজ যেটা ফোড়া নিষ্কাশন বলা হয়, আর পেরিনিয়াল ফিস্টুলা, এইসব দিয়ে এটা সার্জিক্যাল ট্রিটমেন্ট দেখা যায়। নেক্সট, এর আপাতত রিসেন্ট কমপ্লিকেশন হচ্ছে আমার ভিডলিজিম্যাব, যেটা হচ্ছে একটি অ্যান্টি ইন্টিগ্রিন, আর ইউস্টেকিনেম্যাব অ্যান্ড রিসাইনকিজিম্যাব, এগুলো হচ্ছে আমার ইন্টারলিউকিন 12 ব্লকার্স। এগুলো আর সিমিলার টু আর ইউজফুল ফর ব্লকিং অলসো ফর অ্যান্টি টিএনএফ। নেক্সট, ছোট মলিকিউল বা ক্ষুদ্র অণু যেটা বলা হয়, তাহলে টোফাসিটিনেব অ্যান্ড উপ্যাডিসিটিনেব, ওজানিমড। উপ্যাডিসিটিনেব হচ্ছে আমার জ্যাক ইনহিবিটর, আর ওজানিমড হচ্ছে আমার S1P মডুলেটর। আর মাইক্রোবিয়ামের জন্য যে থেরাপি দিই সেটা হচ্ছে বেস্ট হচ্ছে ফিকাল মাইক্রোবিয়াল ট্রান্সপ্লান্ট। আজকাল এটার বিষয়ে অনেক রিসার্চ ওয়ার্ক চলছে। আর তারপর হচ্ছে উন্নত ইমেজিং বা অ্যাডভান্স ইমেজিং যেটা বলা হয় এমআরআই এন্টারোগ্রাফি বা ইন্টেস্টিনাল ইউএসজি বা ক্যাপসি রেডোস্কোপি। নেক্সট, এটার জন্য মেইন যে সরঞ্জাম বা টুলস যেটা ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে আমার ফিকাল ক্যালকুলেটিং আর থেরাপিউটিক ড্রাগ মনিটরিং। ধন্যবাদ।